11 গুলির আওয়াজে উৎকুণ্ঠিত হয়ে উঠেছে হোটেলের অতিথিরা। যদিও কিছুক্ষণ পর থিতিয়ে গেল সবার উত্তেজনা। ট্রাট্টোর লাশ সংগ্রহ করে থানায় নিয়ে গেল গার্ডিয়া সিভিলের ৩ সদস্য। এরপর শুরু হল খুনের তদন্তের দীর্ঘ তৎপরতা। স্কি রিসোর্টে শান্তিরক্ষার জন্যে গার্ডিয়ার যে কজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে তারা হোটেলে এসে একে একে জেরা করতে লাগল অতিথিদেরকে। গভীর রাতে পাহাড়ের এত ওপরে প্রচণ্ড ঠান্ডায় নিজেদের কাজ করছে তারা। ভালো মানুষ না হলে হয়তো ভাবত সকালে জেরা করলেই হবে। সুতরাং তাদের প্রতি কোনো বিরক্তি বোধ করছে না রানা। নিজেকে সৌভাগ্যবান বলে মনে হল ওর। জেরার সময় কেউ বলেনি হোটেল থেকে বেরিয়ে গিয়েছিল ও। কনিয়াকের গ্লাসে চুমুক দিয়ে অপেক্ষা করল কখন জেরা করা হবে ওকে। কে বা কারা হোটেলে আসছে বা বেরিয়ে যাচ্ছে সেটা জানার জন্য চোখ রেখেছে লবির দরজার উপরে। অবশ্য টরেমোলিনোসের সেই ভিলায় যাকে দেখেছে তার সঙ্গে কারও মিল খুঁজে পেল না রানা। ফলে এটা বুঝে গেল অন্তত এ হোটেলে ওঠেনি কিউলেক্স। কিছুক্ষণ পর লবির অন্যদিকে গিয়ে চোখ বোলালো প্রাডো লাইনের ওপরে। ওকে জেরা শেষ হলে লবি ত্যাগ করে সিঁড়ি বেয়ে ৩ তলায় নিজেদের সুইটের দরজায় এসে থামল রানা। দরজার তালায় চাবি ভরে শুনল ওদিকের ঘরে পুরুষালী হাসি। পরের খিলখিল হাসিটা মারিয়ার। বোধহয় নিজের কামরায় হের মুলারকে এনেছে মেয়েটা। লোকটা মধ্যবয়সী হলেও হাসি ঠাট্টা ও রসিকতা দিয়ে পটিয়ে ফেলে সবাইকে। দরজা খুলে ঘরের বাতি জ্বালল রানা। আবার শুনতে পেল মেয়েলি হাসি। জোরে দুবার চিৎকার করে উঠল মারিয়া। ডাইনিং রুমে ওকে যে আনন্দে রেখেছিল হের মুলার এখন তার চেয়ে অনেক বেশি মলা দিচ্ছে। লোকটাকে এক ফোঁটা বিশ্বাস করে না রানা। কার্স, কি যে করো তুমি? না কার্সন, এটা করে না। করলে কি হয়? করে না, অনুনয় করল মারিয়া। কার্সন, ভুরু কুচকে গেল রানার। তার মানে ওদিকের ঘরে হাজির হয়েছে জন কার্সন। এবার ব্রিটিশ উচ্চারণে ইংরেজি শুনতে পেল রানা। তীক্ষ্ণ এক দীর্ঘ শীতকারের পর নীরবতা নেমেছে পাশের ঘরে। সোফায় বসে অপেক্ষায় থাকল রানা। ৩ মিনিট পর শুনল কার্সনের কথা। ডার্লিং, নাও না আরেক গ্লাস স্কচ। শেষবার লোকটার সঙ্গে রানার দেখা হয়েছে মেলাগায়। যেদিন ইয়টে খুন হল মোরেলির ডাবল, তার পরদিন দুপুরে মারিয়া আর ওকে নিয়ে শপিংয়ে গিয়েছিল সে। রাতে ডিনার করেছে নামকরা রেস্টুরেন্টে। তারপর মারিয়াকে নিয়ে পরদিন সকালে সোল নিয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছে রানা। মারিয়া বা ও একবারও বলেনি কোথায় চলেছে ওরা। সেক্ষেত্রে কার্সেন কিভাবে জানল ওদের হদিশ? সেক্ষেত্রে সে কি এও জানে পিছু নিয়েছে কিউলেক্স? হয়তো জানে। কিউলেক্স যে এখানে এসেছে তাতে সন্দেহ নেই রানার। সেই খুন করেছে কিশোর ছেলেটাকে। সেটা যৌক্তিক। অবশ্য সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, সত্যি যদি কিউলেক্সের পিছু নিয়ে থাকে কার্সন, তো তাকে ঠেকাতে বাইরে বা ইঞ্জিন রুমের ভেতরে ছিল না কেন? এর আবার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। রানা আগে ভেবেছে মোরেলিকে শেষ করতে এসেছে কিউলেক্স, কিন্তু এখন নতুন করে সাজাতে হবে ওর হাতের তাস। এমন হবার সম্ভাবনা আছে যে পরিচিত কোনো স্পাই সংগঠনের কেউ নয় কার্সন। হয়তো সৎ ব্রিটিশ নাগরিকও নয় সে। প্রথম পরিচয় বলেছে রানাকে ভিলায় পৌঁছে দিয়ে সেই পতিতা নাইট ক্লাবে কিরলে তার কাছ থেকে তথ্য পেয়ে টরেমোলিনোসের ভিলায় গিয়েছিল সে। সে রাতের দৃশ্য চোখে ভেসে উঠল রানার। ভিলার বেডরুমে শুয়েছিল এক লোক। যদিও বাড়িতে ঢুকে তাকে ধরতে পারেনি রানা, জ্ঞান ফেরার পর গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বেরোলে যে লোককে দেয়াল টপকে পালিয়ে যেতে দেখেছে সেই হয়তো জন কার্সনের সঙ্গী। পরে ভিলায় ঢুকে নাম ভাড়িয়ে রানার সঙ্গে আলাপ করেছে কার্সন। নিজের পরিচয় দিয়েছে MI5 এজেন্ট হিসাবে। খুঁজছে ঠান্ডা মাথার খুনি কিউলেক্সকে। অথচ এটাও সম্ভব নয় যে তারই ভাড়া করা কাউকে নিজের ভিলার বেডরুমে থাকতে বলেছে কার্সন। সেই লোক ভান করেছে যে সেই আসলে কিউলেক্স। তারপর অভিনয় করেছে পালিয়ে যাওয়ার। পরে নকল কিউলেক্স অদৃশ্য হলে বাড়িতে ঢুকেছে কার্সন। রানাকে বলেছে খুনিটাকে ধরতে এসেছে সে। সেক্ষেত্রে কার্সন নিজেই হয়তো খুনি কিউলেক্স। সোল নিয়েরেতে ওদের পিছু নিয়ে এসেছে। আজ একটু আগে কেবল কেলের ইঞ্জিন রুমে রানা মনে করে খুন করেছে ছেলেটাকে। দেরি না করে ফিরে এসেছে হোটেলে, আর এখন মারিয়ার সঙ্গে শুয়ে জানতে চাইছে রোমিও মোরেলির কাছে তাকে পৌঁছে দিতে পারবে কিনা রানা।
শীতের ভেতরেও মেরুদণ্ড বেয়ে ঠান্ডা ঘাম নামল রানার। চট করে চলে গেল ফোনের সামনে। সুইটের 2 কামরায় আলাদা 2টো ফোন আছে। রিসিভার তুলে লবির ডেস্কে যোগাযোগ করে বলল, ও মিসেস কিংকে ডেকে দিন। একটু পর পাশের ঘরের রিংয়ের আওয়াজ শুনতে পেল রানা। 2বার রিং হওয়ার পর কল রিসিভ করল মারিয়া। হ্যালো? কোনো কথা বলো না, আমি রানা। তোমার ঘরে কার্সেনের গলা শুনছি। ভঙ্গি করো, রং নম্বরের কল পেয়েছ। সরি, মনে হচ্ছে আপনি ভুল নাম্বারে। তোমার ঘরে ওকে আটকে রাখো। আগামীকাল মাঝরাতে মরিলির সঙ্গে আমার দেখা করার কথা ভেলেটটায়। এই তথ্য জানাতে গিয়ে খুন হয়েছে তার দলের ছেলেটা। যদি পারো আজ রাতে কার্সেনকে নিজের ঘরে রাখো। হয়তো মরিলির ডাবলকে সেই খুন করেছে। আপনি কিন্তু আমাকে খুব বিরক্ত করছেন স্যার। আমাকে এসব বলছেন কেন? আপনি তো ভুল নম্বরে ফোন করেছেন। কার্সেনকে কিছু বলতে যেও না। যা বললাম সেটা যদি বুঝে থাকো তো শুধু বলো। আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে চাই না স্যার। আপনাকে কোনো সাহায্য করতে পারছি না, এরপর রেখে দেবে ফোন। আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে চাই না স্যার। আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। কল কেটে যেতেই ক্রেডেলে রিসিভার রাখল রানা। পাশের ঘরে শুনতে পেল জন কার্সেনের গলার আওয়াজ। কে ফোন করেছিল মারিয়া ডার্লিং? রং নাম্বার, কোথাকার এক মাতাল ইংরেজ। হাসতে লাগল কার্সন। ঠিক বলছ তো, কিং নয় তো? লোকটার উচ্চারণ ঠিক তোমার মতো, বলল মারিয়া। এবার এসো আরেকবার। এখনই? এত জলদি? বেশ, আমি অবশ্য পুরো রেডি। যা দুষ্টু। আবারও নীরবতা নেমেছে পাশের ঘরে। স্টিলেট্টো আর ওয়ালথার চেক করে পোশাক পাল্টে টার্টল নেক সোয়েটার পরে নিল রানা। মনস্থির করেছে আপাতত যাবে বারে। বেশ কিছু বিষয় ভাবতে হবে ওকে। তাছাড়া রাতে এই ঘরে থাকার কোনো আগ্রহ নেই ওর। বাতি নিভিয়ে সুইট থেকে বেরিয়ে এলো রানা। দরজা লক করে নিচে নেমে দেখল এখনও বারে আছে 2-4 জন। আজ পুলিশি ঝামেলা হওয়ার পর উত্তেজনার কারণে ঘরে গিয়ে ঘুমোতে পারেনি ও। ডেস্কে জিজ্ঞেস করল ও, আর সবাই কোথায়? কেন স্যার? নাইট ক্লাবে, বিস্ময় নিয়ে বলল বারটেন্ডার। ওটা বেসমেন্টে। তাহলে যে গান বাজনার আওয়াজ পাচ্ছি না? নাইট ক্লাব সাউন্ড প্রুফ স্যার। হোটেলের সিঁড়ি বেয়ে একতলা নামল রানা। বেসমেন্টে দেখতে পেল রসদ রাখার 2টো ঘর। পাশেই এক বড় দরজা, ওটার উপরে জল করে জ্বলছে নাইট ক্লাব। দরজা দিয়ে ঢুকে ডানে বার দেখতে পেল ও। ওখানে গিয়ে ড্রিঙ্কের অর্ডার দিল। বারটেন্ডারের পরনে ফ্ল্যামেঙ্কো ড্যান্সারের পোশাক। জুলফি নেমে মিশে গেছে চাপদাড়িতে। চেঁচে ফেলেছে মাথার দুদিকের চাল। দ্রুত হাতে ড্রিঙ্কস সার্ভ করল সে। নাইট ক্লাবের অতিথিদের উপরে চোখ বুলালো রানা। এই জায়গাটা সম্পর্কে আগে ওর কোনো ধারণাই ছিল না। অথচ সময় কাটাতে হলে কিউলেক্সের মতো লোকের জন্যে চমৎকার এক জায়গা এটা। অবশ্য কার্সেন নিজে কিউলেক্স হলে আরও ভালো কাওয়ার জোগাড় করে নিয়েছে সে। টোলে মলিনোসের ভিলায় যাকে দেখেছে তাকে নাইট ক্লাবে দেখতে পেল না রানা। একটা টেবিলের পাশে চেয়ার টেনে বসবে এমন সময় দেখতে পেল একজন পরিচিতকে। সে আছে একদিকের টেবিলে। তার মাথার ওপরে দেয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে নকল এক চ্যাপ্টা পাথর। ঘুরন্ত বাতির আলো মুখে পড়তেই অন্যদিকে তাকালো সে। মেয়েটা ক্যাথি মোনালিসা। এই মিশনে এই মেয়ের আসলে কি ভূমিকা? নিজেকে জিজ্ঞেস করল রানা। ক্যাথি কি জানে সোল ই নিয়ারেতে এসেছে কার্সন? হয়তো জানে, অথবা জানে না। ক্যাথি হয়তো কিছু না জেনেই এসবে জড়িয়ে গেছে। নিজের কাভার পোক্ত করতে ওকেই ব্যবহার করছে জন কার্সন। লোকটা আসলে কি চায়? তার সম্পর্কে ভুল ধারণা করছে না তো রানা? ছায়ার ভেতর দিয়ে এগিয়ে ক্যাথি মোনালিসার পাশে গিয়ে থামল রানা, মুখে আন্তরিক হাসি। হ্যালো ক্যাথি। কিং? অবাক হয়েছে ক্যাথি। হঠাৎ করে এখানে? কখন এলে এই রিসর্টে? জনি আর আমরা এসেছি রাত 11টার দিকে। শাওয়ার সেরে পোশাক পাল্টে নেমেছি ডাইনিং রুমে। কিন্তু ততক্ষণে খাবার সার্ভ করে বন্ধ করে দিয়েছে ওরা। অনুরোধ করে খাবার আনিয়ে নিয়েছি, তখন দেখলাম মারিয়াকে। আমাদেরকে বলল হাওয়া খেতে বাইরে গেছ। খুশিতে চকচক করছে ক্যাথির চোখ। তো একা এখানে বসে কি ভাবছ জানতে চাইল রানা। এসেছিলাম আমরা সব মিলিয়ে 3 জন। আমাদের সঙ্গে ছিলেন দুর্দান্ত সুদর্শন এক জার্মান লোক। তারপর ব্যাগেজে কি এক সমস্যার কথা বলে ওপরে গেল জনি। আধ ঘণ্টা পর ফিরে এলো। তখনই আবার বিদায় নিলেন জার্মান ভদ্রলোক। এরপর জনি আর আমি কিছুক্ষণ নাচলাম, আর তারপর। জার্মান ভদ্রলোক কতক্ষণ তোমাদের সঙ্গে ছিলেন? ভ্রু নাচল ক্যাথি। ব্যাপার কি কিং? একেবারে পুলিশের মতো করে জেরা করছ? তা নয়, হাসল রানা। তারপর ব্যাগেজের সমস্যা শেষ করে ফিরে এসে কি করল জনি? আগেই বলেছি, বিদায় নিলেন জার্মান ভদ্রলোক। তারপর 12:30টায় মারিয়াকে বলল জনি নিজে গিয়ে দিয়ে আসবে ওটে ওর ঘরে। খুব চনমনে দেখাচ্ছিল মেয়েটাকে। জনি আমাকে বলেছে এখানে অপেক্ষা করতে। এবার ভ্রুকুচকে বিরক্তির সুরে বলল ক্যাথি। তারপর থেকে বসেই আছি তো আছি, ওর আর দেখা নেই। বারটেন্ডারকে ড্রিঙ্কের অর্ডার দিয়ে ক্যাথির পাশে চেয়ারে বসল রানা। মনে পড়েছে মারিয়াকে কি করতে বলে এসেছে ও। নরম সুরে বলল ও, কিন্তু জনি যদি রাতে আর না ফেরে? রানার দিকে চেয়ে মুচকি হাসল ক্যাথি।
তাহলে ঘরে ফিরে একাই শুয়ে পড়ব। বেশি একা লাগবে না? তা তো লাগবেই। রানার চোখে তাকালো মেয়েটা। তুমি কি আমাকে অন্য কিছু বোঝাতে চাইছ? হয়তো। আমি বোধহয় তোমার কথা বুঝতে পেরেছি। রানা উরুতে হাত রাখল ক্যাথি। তো এক কাজ করো, বারটেন্ডারের কাছ থেকে এক বোতল কনিয়াক নিয়ে চলে এসো আমার ঘরে। ওখানে বসে জনির অপেক্ষা করব আমরা। বারটেন্ডারের কাছ থেকে কনিয়াকের বোতল সংগ্রহ করে ক্যাথিকে নিয়ে সিঁড়ি বেয়ে চতুর্থ তলায় উঠল রানা। ওর পাশে হাঁটতে গিয়ে সামান্য টলে উঠছে মেয়েটা। হ্যান্ডব্যাগ থেকে চাবি নিয়ে খুলল নিজেদের সুইটের দরজা। হাতের ইশারায় রানাকে বলল ঘরে ঢুকতে। নিজে সুইচবোর্ড পেয়ে জেলে দিল বাতি। রানা বেডের কিনারায় বসতে না বসতেই কাগজের কাপ নিয়ে এলো ক্যাথি। দুটো কাপে কনিয়াক ঢেলে পরস্পরকে টোস্ট করল ওরা। এক চুমুকে ড্রিঙ্ক শেষ করে রানার চোখে তাকালো ক্যাথি। আগেও বলেছি তোমার স্ত্রী খুব সুন্দরী। মাথা নাড়ল রানা। তবে তোমার মতো এত সুন্দরী নয়। মৃদু হাসল ক্যাথি। বলবে কিভাবে তোমাদের সাংসারিক অশান্তি শুরু হলো? ওটা তেমন কিছু নয়। আমার কিন্তু মনে হয়েছে তোমার চেয়ে অন্য পুরুষের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসে সে। যেমন জনি? তা বলতে পারো। জনি কি সত্যি তোমার স্বামী? জানতে চাইল রানা। হেসে এদিক ওদিক মাথা নাড়ল ক্যাথি। আমরা ভঙ্গি করি যে আসলে দুজনে বিবাহিত। কতদিন ধরে যেন জনিকে? হবে মাসখানেক। প্রথম কোথায় ওর সঙ্গে দেখা হয়েছিল তোমার? ভ্রু উঁচু করল ক্যাথি। মেলা গায়ে। বলবে কি ধরনের পেশায় আছে জনি? মুচকি হাসল ক্যাথি। ভালোবাসা দেওয়ার বিজনেসে। ঠাট্টা করছ? না তো। আমি আসলে কারো ব্যক্তিগত বিষয়ে নাক গালাই না। মাথা দোলালো রানা। ঠিকই বলেছে ক্যাথি। স্প্যানিশ মেয়েরা কখনো স্বামী বা প্রেমিকের বিষয়ে গোপন কিছু জানতে চায় না। সমাজটাই ওদের এমন। আর তুমি? হাসি মুখে রানাকে দেখল ক্যাথি। তুমি নিজে কি ধরনের কাজ করো? আমি আসলে ফটোগ্রাফার, বলল রানা। ভালো ছবিগুলো বিক্রি করে নিজের পেট চালাই। তাই? সন্দেহ নিয়ে ওকে দেখল ক্যাথি। আমি তো কখনো তোমার সঙ্গে ক্যামেরা দেখিনি। আমরা তো আছি ছুটিতে, ব্যাখ্যা দিল রানা। ব্রিটিশরা বোধহয় এমনই হয়, বিড়বিড় করল ক্যাথি। জনি কখনো বোধহয় কাজ করে না, তাই না? আমাকে বলেছে কাজ করে এক ব্রিটিশ কোম্পানিতে, বিক্রয় কর্মী। নতুন খবর, ভাবল রানা। ওটাই কার্সনের কাভার স্টোরি। লোকটার সম্পর্কে আরও কিছু জানার জন্যে ক্যাথিকে জিজ্ঞেস করল, জনি কি ধরনের জিনিস বিক্রি করে? তা আমি জানি না, কখনো জিজ্ঞেস করিনি। কখনো ব্রিটেনে যোগাযোগ করে? তা করে, অনেক ফোন করে নানান দেশে। তাই? হ্যাঁ, আমার মনে হয় ওর একজন সেক্রেটারি আছে, সেই মেয়ের সঙ্গে প্রতিদিন কথা বলে ফোনে। আচ্ছা, তো কোথায় থাকে সেই মেয়ে? সেটা জানি না। জনি ফোন করলে ঘর থেকে বেরিয়ে যাই, বা মেয়েটা ফোন করলে ওকে ডেকেও দিই। আর আমি ঘর ছেড়ে না চলে যাওয়া পর্যন্ত কথা বলে না জনি। তোমরা স্প্যানিশ মেয়েরা সত্যি খুব ভালো, বলল না। ব্রিটিশ মেয়ে হলে দরজায় কান পেতে সব শুনত, আর তারপর সেসব নিয়ে স্বামী বা প্রেমিকের সঙ্গে ঝগড়া করত। আমি আসলে এসব ঠিক বুঝি না, হাসল ক্যাথি। কখনো শুনেছ ওর ফোনে বলা কথা? মাঝে মাঝে। লক্ষ্মী মেয়ে, উৎসাহ দিল রানা। আমাকে শোনাও তো দেখি কি বলে ও। ফোনে কখনো ব্যবসা নিয়ে কথা বলে না, সবই কোনো না কোনো লোকের ব্যাপারে। আমি আবার তাদের কাউকে চিনি না। কখনো কথা বলে মেয়েদের সঙ্গে, তবে কারোর নাম কখনো উচ্চারণ করে না। সিক্রেট সার্ভিসের লোক হলে তার এত কথা বলার কথা নয়, ভাবল রানা। আলতো করে স্পর্শ করল ক্যাথির গাল। তুমি কখনো ওর সেক্রেটারির সঙ্গে কথা বলেছ? হ্যাঁ, তখন এমন ভাব করেছি যে আমি একটা বোকা। রানার দিকে চেয়ে দুষ্টু হাসল ক্যাথি। হাত বাড়িয়ে মইটার উরুতে চাপ দিল রানা। আমি তো জানি তুমি আসলে অনেক বুদ্ধিমতী মেয়ে, কিন্তু মেয়েটা ধরে নিয়েছে আমার মগজে কিছুই নেই। কি যেন নাম বললে মেয়েটার? লিনা। তার সঙ্গেই প্রতিদিন কথা বলে জনি। মেয়েটার পুরো নাম জানো ক্যাথি? ধীরে ধীরে মাথা নাড়ল ক্যাথি মোনালিসা। তুমি যতদিন ধরে জনির সঙ্গে আছো ততদিন ধরে মেয়েটার সঙ্গে ফোনে কথা বলছো? পরিচয়ের পর থেকেই তো দেখছি মেয়েটার সঙ্গে কথা বলে জনি। কখনো কখনো অন্য দেশেও ওর সঙ্গে ফোনে কথা বলেছে, বোধহয় জরুরি ব্যবসার কোনো কথা।
ইংল্যান্ডে বেশি কল করে? কখনো ইংল্যান্ড, আবার কখনো ফ্রান্সে। তুমি শিওর যে ফ্রান্স? ভুরু কুঁচকে ভাবল ক্যাথি। আমার তো তাই মনে হয়। আমি অবশ্য খুব মনোযোগ দিয়ে শুনিনি। বলো তো, এত কিছু আমার কাছ থেকে কেন জানতে চাইছো, কিং? আমি বন্ধু হিসাবে জনিকে খুব পছন্দ করি, হেসে বলল রানা। তাই জানতে চেয়েছি আসলে কিসের ব্যবসা ওর। আমিও জনিকে খুব পছন্দ করি। তোমার মনে পড়ে যে রাতে মারিয়া আর আমি গেলাম তোমাদের সেই ভিলায়, ওই যে আমাদের নিয়ে গেল জনি? হ্যাঁ, মনে আছে, মাত্র কদিন আগের কথা। সেদিন সারাবেলা কোথায় ছিল জনি? যতটা মনে পড়ে সারাদিন বাড়িতেই ছিল। অর্থাৎ ইয়টে তখন মোরেল্লির ডাবলকে গুলি করার সুযোগ ছিল না কারসানের, ভাবল রানা। এর মানে কোনোভাবেই কিউলেক্স নয় সে। সেদিনও লিনার সঙ্গে কথা বলেছিল জনি? লিনা? ওই যে জনির সেক্রেটারি। ও না, মনে হয় না সেদিন কথা বলেছিল। জনি সারাদিন বাড়িতে ছিল, তারপর আমাকে নিয়ে গেল সৈকতে। তারপর নির্জন সৈকতে রোদে শুয়ে ব্যস্ত হয়ে গেলাম দুজনে। খিলখিল করে হাসল ক্যাথি। আর তার পরের দিন ইংল্যান্ডে ফোন করেছিল? না, সেদিনও ফোনের কাছে ভিড়েনি। আর তারপর? এরপর সকালে বোধহয় ফোন করল মেয়েটা, মানে আজ ভোরের কথা বলছি। সেই লিনা মেয়েটা? জনি বলেছে সে খুব ভালো মেয়ে, কাজে দক্ষ। জানো, মনে মনে একটা ছবি এঁকেছি ওর মনে। বসে আছে একটা অফিসের ডেস্কে, ব্যস্ত হয়ে গুছিয়ে নিচ্ছ ফাইল। মাথা দোলালো রানা। হেসে ফেলল ক্যাথি। আমি যেন নিজের চোখে দেখতে পাই ফোনে কথা বলছে সে, মাঝে মাঝে ভাবছে আমার কথা, দু চোখে আমাকে দেখতে পারে না। জনি আর তোমার ব্যাপারে সব জানে মেয়েটা? নিশ্চয়। এলিনা আর আমি। ক্যাথির বাহু ধরল রানা। আরেকটু হলে ওর বাম হাত থেকে পড়ে যেত কনিয়াকের কাপ। অবাক হয়ে তার দিকে তাকালো ক্যাথি। হঠাৎ কি হলো? মেয়েটার নাম কিলিনা। আগে তো তুমি বলেছিলে লিনা। একটু ছোট করে নিয়ে বলেছি, তাতে দোষ কোথায়? কেন যেন রানার মন বলছে এসবের ভেতরে বড় ধরনের কোনো ঝামেলা আছে, যদিও সেটা ধরতে পারছে না। লিনা আসলে এলিনা। তার সঙ্গে জনি কারসনের কিসের সম্পর্ক? দীর্ঘশ্বাস ফেলল ক্যাথি। তুমি হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে? কৌতূহলী চোখে দেখছে রানাকে। ধীরে মাথা নাড়ল রানা। না, কিছু না। কনিয়াকের কাপ পাছের টিপয়ে রেখে ঘুরে জড়িয়ে ধরল মেয়েটাকে। ওর বুকে আলতো করে ঠেলা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল ক্যাথি। উঠে দাঁড়িয়ে বলল, একটু অপেক্ষা করো, এক্ষুনি ফিরছি। বাথরুমে গিয়ে ঢুকল মেয়েটা। মিনিট 5 পর ফিরল পোশাক ছাড়া। মোহিনী ভঙ্গিতে কোমর দুলিয়ে এসে বসে পড়ল রানার পাশে। পরস্পরকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল ওরা। ঘরে বাতি জ্বললেও সেটা নিভিয়ে দিল না কেউ।